হ্যালো স্টুডেন্ট, আগের দিনকে আমাদের যে বর্ণ বিশ্লেষণটা আমরা করেছিলাম তোমরা দেখেছো, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। তো আজকে আমরা শব্দ কাকে বলে এবং পদ কাকে বলে এই দুটো নিয়ে আজকে আলোচনা করব। তো শব্দ কাকে বলে, আগে আমরা যেটা দেখেছি যে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণগুলোকে দেখেছি পরপর। তো ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণগুলো যখন পাশাপাশি যুক্ত হচ্ছে, এবার সেগুলো দিয়ে শব্দ গঠন হবে। মানে স্টেপটা হচ্ছে ধ্বনি বা বর্ণ, সেইখান থেকে আসছে শব্দ, এবং শব্দের পর হবে পদ, এবং পদের পর হবে বাক্য। এইটা হচ্ছে টোটাল ক্রম। তাহলে প্রথমে ধ্বনি বা বর্ণ যেটা রয়েছে সেটা আমরা পড়েছি, জেনেছি, এবং তার থেকে এবার আমাদের শব্দ গঠন হবে, শব্দ গঠন থেকে পদে যাবে, সেই পদ থেকে বাক্যে হবে। এবার কি এইগুলোর পার্থক্য এবং কিভাবে সেটা হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে শব্দ। দেখো তোমাদের বইয়েতে পেজ নাম্বার 11 একটু লক্ষ্য করে দেখো, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। তাহলে প্রথম শর্ত হচ্ছে এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসবে এবং যদি অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশ করাটা কিন্তু মেন ব্যাপার, অর্থ প্রকাশ না করলে কিন্তু হবে না। যেমন আমি যদি এখানে বলি আম ও আম, এইটা একটা শব্দ, এর একটা অর্থ আছে এবং এখানে দুটো বর্ণ পাশাপাশি বসেছে এবং বর্ণ দুটো পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে, তাই এটা একটা শব্দ হলো। কিন্তু যদি আমি এটাকে যদি উল্টো করে দিতাম তাহলে এটা একটা কোনো শব্দ হতো না, কারণ এর কোনো অর্থ নেই। তাই এখান থেকে তোমাদের বুঝতে হবে সেইটা ঠিকঠাক করে সজ্জা, মানে বিন্যাস বা তার ঠিক অর্ডারে সেটাকে সাজালে যদি সেটা থেকে অর্থ আসে তবেই সেটা কিন্তু শব্দ বলে বিবেচ্য হবে, মানে শব্দ বলে গণ্য হবে। তাই সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে শব্দর গঠনের প্রধান শর্ত হচ্ছে অর্থ প্রকাশ যেন তার থেকে হয়। তাহলে এর থেকে একটা অর্থ প্রকাশ হচ্ছে, কিন্তু এর থেকে কোনো অর্থ প্রকাশ হচ্ছে না, তো এটা কিন্তু শব্দ নয়। এবার দেখো তোমাদের কি দিয়েছে, কোনো একটি বর্ণে একটি শব্দ, কখনো কখনো একটি বর্ণে একটি শব্দ হয়, যেমন এ সমান এটি, খ সমান আকাশ। তো তবে এই বেশিরভাগ শব্দে একাধিক বর্ণ থাকে, যেমন বই, কলম, বাগান, পুকুর ইত্যাদি। কিন্তু অর্থ না বোঝালে শব্দ হয় না, যেমন কলম, যেমন লকম, কুকুর, গাবান, এগুলি শব্দ নয়। তোমাদের বইয়ে যেটা দিয়েছে যে দুটো জিনিস এক বা একাধিক বর্ণ, বারবার বলছি দুটো শর্ত, এই দুটো শর্তকে মাথায় রাখলে শব্দের সংজ্ঞাটা লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। একটা কি, এক বা একাধিক বর্ণ, একাধিক বর্ণ। এখানে একাধিক মানে হচ্ছে একের অধিক, এই শব্দটা মনে রাখতে হবে। একটা শব্দ যেমন ক, কিংবা এর থেকে বেশি, এর থেকে বেশি হয়ে গেলে একের অধিক হয়ে গেল। তাই কি বলছি, এক বা একাধিক বর্ণ যখন পাশাপাশি বসবে। আর দু নম্বর হচ্ছে কি, অর্থ প্রকাশ করবে, অর্থ প্রকাশ, অর্থ প্রকাশ করবে। তো এই দুটো শর্ত কিন্তু তোমাদের প্রাইমারিলি মনে রাখতে হবে, যে এই দুটোকে তবেই আমি কিন্তু শব্দ গঠন করতে পারবো। তো এরপরে নিশ্চয়ই তোমাদের একটা অসুবিধা হবে না। তো আমরা শব্দের পর পদের ব্যাপারটায় চলে যাচ্ছি। পদ কি? পদ, পদ শব্দটাকে বাংলায় আমরা অনেক অর্থে ব্যবহার করি। পদ শব্দের অর্থ পা হিসাবে হতে পারে, কিন্তু এখানে পদ শব্দের অর্থ কিন্তু তা নয়। কেমন কি, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, আমি শব্দ এই যেটা সংজ্ঞাটা লিখছি, শব্দ শব্দ যখন শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। তো এখানে কি পার্থক্য হলো, শব্দ ছিল, শব্দের অর্থও ছিল, তাহলে শব্দ আর পদের মধ্যে পার্থক্যটা কি হলো? এখানে তোমাদের বইয়েতে কিন্তু ঠিক সেইভাবে তোমাদের দেওয়া নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। শব্দ, শব্দযুক্ত বিভক্তি, এইটা তোমরা পরে হয়তো পরের ক্লাসে দেখতে পাবে, শব্দযুক্ত বিভক্তি সমান পদ। তাহলে সংজ্ঞাটা ঠিক এরকম হওয়া দরকার ছিল, বা এটা হয়। তুমি এই সংজ্ঞাটাও লিখতে পারো বা এইটা লিখতে পারো, বিভক্তিযুক্ত, বিভক্তিযুক্ত শব্দকে পদ
বলে। ঠিক আছে, তাহলে বিভক্তি সেই চিহ্নটা যেটা কোনো শব্দকে নির্দেশ দিয়ে দেয় যে সে এবার বাক্যে যেতে পারে। ধরে নাও যে কোনো মানুষকে অন্য দেশে যেতে গেলে একটা পাসপোর্টের দরকার পড়ে। বিভক্তি সেই পাসপোর্ট বা সেই অনুমোদনটা যেটা দিয়ে একটা শব্দ তোমার কি হতে পারে না কোনো বাক্যে প্রযুক্ত হতে পারে, মানে বাক্যে ব্যবহৃত হতে পারে। এই বাক্যে ব্যবহৃত হতে গেলে এই বিভক্তির দরকার হবে। ঠিক আছে, আর এই বিভক্তি যখনই যুক্ত হয়ে তখন সেটাকে বলা হয় পদ। ভালো করে বোঝো, বিভক্তি যখন যুক্ত হয়ে গেল সে বাক্যে যেতে পারবে, মানে বাক্যে ব্যবহৃত হতে পারবে। কিন্তু কোনো শব্দ ডাইরেক্টলি বাক্যে ব্যবহৃত হতে পারবে না যতক্ষণ না তার ভেতরে একটা না একটা বিভক্তি থাকছে। ঠিক আছে, তো বিভক্তি সম্বন্ধে তোমাদের এখন কিছু জানা নেই, শুধু এইটুকুনি জেনে রেখে দাও, বিভক্তি সেই অনুমতিটা, সেই পারমিশনটা, যে পারমিশন তোমাকে বাক্যে প্রযুক্ত হতে, শব্দটাকে বাক্যে প্রযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। তো ঠিক আছে, তো বিভক্তিযুক্ত পদ এখানে যুক্ত শব্দকে পদ বলা হবে। পদের সংজ্ঞা কিন্তু এইটাই। তো তোমাদের আশা করছি এইটুকু নিয়ে বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা দুটো জিনিস একটু আলোচনা এর সাথে করে নিচ্ছি, যেটা হচ্ছে কিভাবে পদ আর শব্দের পার্থক্যটা হচ্ছে। যেমন দেখো, তোমাদের আছে আমাকে একটি কলম দাও। এই যে শব্দটা তোমাদের বইতে রয়েছে দেখতেও পাচ্ছ। তো আমি এখানে যে কটা, এই যে আমাকে একটি কলম দাও, এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি পদ। তাহলে প্রথমে এগুলো সবই হচ্ছে এক একটা পদ। যেহেতু এটা একটা বাক্য তৈরি করেছে এবং বাক্যটা স্বয়ংসম্পূর্ণ, বাক্যটার একটা অর্থ রয়েছে, তো সেই হেতু এই যে সমস্ত পদগুলো এর ভেতরে রয়েছে, এই যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলো শব্দ বলা যাবে না, সেগুলো সব পদ। এবার ব্যাপারটা হচ্ছে এই যে আমাকে, এটা যদি পদ হয় তাহলে শব্দটা কি? আমি। এটা একটা আমি। কিন্তু দেখো, তোমার মনে হতে পারে যে আমি এই শব্দটাও তো একটা পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। অবশ্যই ব্যবহৃত হতে পারে, যখন বাকিগুলোর সাপোর্টে বোঝা যাবে যে আমি একটা তখন বিভক্তিযুক্ত হয়েছে, আমিতেও একটা বিভক্তিযুক্ত হয়েছে। ঠিক আছে, তো এইগুলো একটু বুঝতে তোমাদের এখন একটু দেরি হবে। বিভক্তিটা যখনই তোমরা বুঝে যাবে তখনই তোমাদের এগুলো আর অসুবিধা হবে না। তারপরে একটি কলম, কলমে দাও তোমার মনে হবে যে এটার সাথে কি আরও কিছু যুক্ত হয়েছে। কলম তো শব্দটাই, যেমন আম একটা শব্দ, কলমও একটা শব্দ। এগুলোতে কিন্তু এগুলো সেই জন্য বলা হয় শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। এই শূন্য বিভক্তিরও একটা ম্যাটার আছে, কিন্তু বিভক্তি একটা যুক্ত হয়েছে। এই যে প্রসেসটা আছে, এটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে আমি জানি। তো এগুলো একটু পরে ক্লাসে আছে, কারণ তোমাদের ক্লাসে কিন্তু সেগুলো অতটা ডিটেলসে দেওয়া নেই। যদি যখন থাকবে তখন আমরা সেটাকে নিয়ে আলোচনা করব। তো এইটুকুনি তোমরা বুঝে নাও যে প্রত্যেকটা শব্দকে আগে পদে পরিণত হতে হয় বিভক্তিযুক্ত করে। তো বিভক্তিযুক্ত পদ যেই পদের সাথে বিভক্তি যুক্ত হলো সে সঙ্গে সঙ্গে সব বাক্য তৈরি করতে পারবে। তো এইটুকুনি নিশ্চয়ই তোমাদের আজকে অসুবিধা হবে না। আশা করছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো পরে ক্লাসে তোমরা অবশ্যই চ্যাটে জানিও, আমি সেটার সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও।